প্রায় এক বছর আগে গত জুলাইয়ে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকে দেশ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর জঙ্গি দমন তৎপরতা চলছে। কিন্তু এর মধ্যেই শহরতলি ছাড়িয়ে এখন প্রত্যন্ত গ্রামের এক প্রান্তে ফসলি জমিতে তোলা বাড়িতেও জঙ্গিদের গোপন ঘাঁটির অস্তিত্ব পাওয়া যাচ্ছে। মাদ্রাসা থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্তের তরুণদের কথা যেমন বেরিয়ে এসেছে এই এক বছরে, তেমনি নারী জঙ্গিরাও ধরা পড়েছেন নানা অভিযানে। অনেকে সুন্দর গোছানো পরিবার, ভালো চাকরি সব ছেড়ে কোলের শিশু নিয়ে স্ত্রী সন্তান সহ জড়িয়ে পড়েছেন জঙ্গি তৎপরতায়, সংসারকেই পরিণত করেছেন জঙ্গি ঘাঁটিতে। অভিযানের মুখে আবার এরাই সপরিবারে আত্মঘাতী হওয়ার পথ বেছে নিয়েছেন। জঙ্গি দমনে একের পর এক জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। পুলিশের খোঁজে থাকা অনেক শীর্ষস্থানীয় জঙ্গি প্রাণ হারাচ্ছেন সেসব অভিযানে। কিন্তু ধারাবাহিক অভিযানে জঙ্গিদের শক্তি ক্ষয় হলেও জঙ্গিবাদ প্রতিরোধে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাই কি যথেষ্ট মনে হচ্ছে? পরিবারে, সমাজে, শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদের বিপরীত মতাদর্শ তুলে ধরে নতুন কাউকে জঙ্গিবাদে যুক্ত হতে না দিতে যে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলা হয়, তাতে কতটুকু অগ্রগতি হলো? আবার বিভিন্ন অভিযানে যারা গ্রেফতার হচ্ছেন, এমনকি অভিভাবকের উদ্যোগে জঙ্গিবাদে জড়িয়ে পড়া যাদের পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে, তাদেরকে বা সংশোধন বা ডিradicalization-এর উদ্যোগ কই? আর তদন্ত, অভিযোগ গঠন, মামলা, বিচার ছাড়া কে কোথায় কিভাবে এই জঙ্গিবাদে মদদ দিচ্ছে, টাকার যোগান দিচ্ছে, কিংবা কিসের আকর্ষণে পরিবার পরিজন সহ লোকে জুটছে ওই ভয়াবহ পথে, তা না জানলে কি সম্ভব এর পাল্টা প্রতিরোধ গড়ে তোলা? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিডিআর-এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার। স্বাগত আপনাদের তিনজনকেই। মোহাম্মদ আলী শিকদার, আপনাকে দিয়ে শুরু করি। মানে এই জঙ্গি দমনে আসলে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট মনে হচ্ছে কিনা? কারণ তারা ভয় পাচ্ছে, এর কোনো নমুনা আপনি দেখছেন কিনা? দেখেন, জঙ্গি দমনের এবং জঙ্গি উৎপত্তি এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা বহুদিন থেকেই দেখে আসছি। এর প্রেক্ষাপটটাও কিন্তু অনেক বড়। এবং আপনি প্রাথমিকভাবে একটি কথা বলছিলেন যে এর শেষ কোথায়। এর শেষ কোথায়, এই কথা কিন্তু কেউ এখনো বলতে পারছে না। এবং আমার মনে হয় খুব তাড়াতাড়ি যে কথা কেউ বলতে পারবে সেটিও কিন্তু আমার কাছে মনে হয় না। সুতরাং এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি করছেন, এখানে আপনি যে কথাটি বললেন যে শুধুই কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এটা, এই বিষয়টি কিন্তু আমরা আগেও অনেক আলোচনা করেছি, এটা নিয়ে লেখালেখি হয়েছে। কিন্তু বিষয়টি কিন্তু আপনাকে দেখতে হবে, এই জঙ্গি যেমন তারা একটা সশস্ত্র, তাদের অবস্থান আছে, সশস্ত্র তৎপরতা চালানোর জন্য তারা উদ্যোগী হচ্ছে, তারা প্রস্তুতি নিচ্ছে। এবং আমরা তো একসময় দেখেছি যে তারা সশস্ত্র তৎপরতা চালিয়ে কিভাবে টার্গেট কিলিং করেছে প্রায় সারা দেশেই। তো এই হলো একটি দিক, তাদের একটা সশস্ত্র দিক আছে, আবার তাদের একটি আইডিওলজিক্যাল দিক আছে, আদর্শের দিক আছে। তো এই দুটি দিককে মোকাবেলা করার জন্য দুটি অ্যাপ্রোচ। তো এই যে সশস্ত্র দিক মোকাবেলা করার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই কিন্তু যেতে হবে। আমরা শুনুন, সেখানে যদি বলি যে শুধু কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটি কিন্তু নয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ তখনই যখন জঙ্গিরা অস্ত্র নিয়ে আস্তানা গাড়ছেন, প্রশিক্ষণ নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন এবং হামলা চালাচ্ছেন। সেটি প্রতিহত করবার জন্য যা কিছু প্রয়োজনীয়, সেটা আপনি গোয়েন্দা তৎপরতা থেকে শুরু করে, গোয়েন্দা নেটওয়ার্কিং থেকে শুরু করে, তাদের অবস্থান চলাচল কোথায় কিভাবে হচ্ছে, প্রস্তুতি হচ্ছে, কোথায় ঘর বানাচ্ছে, কোথায় বাড়ি বানাচ্ছে ইত্যাদি সব কিছু কিন্তু তাদেরকে সংগ্রহ করে সেখানে তাদেরকে সেটা গ্রেপ্তার বলেন, নির্মূল বলেন, অভিযান বলেন, যাই বলেন, মানে আইনগতভাবে যেটা করা আছে সেটা সবই কিন্তু আইন রক্ষক বাহিনীকে করতে হবে। কিন্তু বাকি যে কাজটি, আইডিওলজিক্যাল কাজটি, সেই করে কিন্তু যে কার্যক্রম চলছে বা হচ্ছে সেটি সাফিসিয়েন্ট কিনা সেই প্রশ্নটি আছে। এটা কি যথেষ্ট, সেই প্রশ্নটি আছে। কিন্তু সেটি যে হচ্ছে না তা কিন্তু নয়। এবং সেটি যে হচ্ছে তার একটা উদাহরণ হলো এই, আজকে কিন্তু এই বাস্তবতার সৃষ্টি হয়েছে কি, যে আজকে জঙ্গির লাশ দেখেন, এই বিশ্বে মায়ের থেকে দরদি আর তো পৃথিবীতে কেউ হতে পারে না। আজকে জঙ্গিদের লাশটা কিন্তু এই জঙ্গিদের মা বা বাবা তারা দেখতেও চাচ্ছে না, এবং সেই জঙ্গিদের তারা গ্রহণও করছেন না, তাদের লাশটাও গ্রহণ করছেন না। তাহলে এটি কিন্তু একটি বড় ধরনের মোটিভেশন বা সচেতনতা
মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। দেখি আমি দেখি যে এই ন্যারেটিভটা আমরা পয়লা জুলাইয়ের হোলি আর্টিজান হামলার পরে বারবার শুনছিলাম যে জঙ্গিদের আত্মীয় স্বজন তাদের লাশ নিতে চাচ্ছেন না, জঙ্গিদের, কিন্তু যখন লাশগুলো ডিএমসির মর্গে পড়ে থেকেছে তখন আমরা এক পর্যায়ে সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে আসতে দেখেছি যে তারা আসলে গরিব বলে তারা আসতে পারছেন না, অনেক বাবা মা জানতেনও না জঙ্গি, তারা ভয় পাচ্ছেন কারণ এই জঙ্গি ছেলের লাশ তারা নেবেন কিনা। মানে যেই পাল্টা ন্যারেটিভ গুলো একরকমের আমরা তৈরি করতে চাইছি সেগুলো সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়ছে কিনা। না না, সেটা এটা ন্যারেটিভ তো থাকবেই, ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ, এটি সবসময় ছিল, সবসময় থাকবে। এই যে ঘটনাটি রিসেন্টলি যেটা করলো আর রাজশাহীতে, সেটি তো আমরা দেখছি, সেটাও তো দেখছি, এবং সেখানে তো এই যে ঘটনাটি ঘটছে কিন্তু তো প্রায় এই অপারেশনটা চলছে তো প্রায় 24 ঘন্টার অধিক সময় ধরে, এবং ওই এলাকার মানুষজন সবাই কিন্তু সেটি দেখেছে, এবং আপনাদের মিডিয়ার কল্যাণে কিন্তু আমরা বসে বসে সবকিছু দেখেছি, বলা যায় লাইভই দেখেছি আমরা, তার ঘরটা কিভাবে বানিয়েছে সেটাও আমরা দেখেছি, এবং ওই যে ঘরটা বানিয়েছে কোথায় ছিল, এই ঘরটা বানিয়েছে মাস 2 আগে, এখানে সে এসেছে, তার আগে যে অবস্থান ছিল বোধহয় একটু দূরে, কয়েক মাইল দূরে একটি গ্রামে ছিল, সেখান থেকে সে এসে এখানে এই বাড়িটা তৈরি করেছে। এখন এখানে জমির মধ্যে, এখানে দেখেন, এখানে একটা বিষয় কিন্তু আমাদের লক্ষণীয়, সেই বিষয়টি হলো এই, সে ওই গ্রামটা ছেড়ে এলো কেন, ওই গ্রামটা ছেড়ে এলো, এখানে কিন্তু একটি বিষয় আমাদের দেখার বিষয়, যে গ্রামটি ছেড়ে এলো কেন, তার কারণটি হলো যে নিশ্চয়ই সে তো কোনো কারণ আছে, কারণটা হলো যে ওই গ্রামের মানুষ নিশ্চয়ই সচেতনভাবে তাকে আইডেন্টিফাই করে ফেলছিল বা তাকে ধরিয়ে দিতে পারে, পুলিশের কাছে তথ্য দিয়ে দিতে পারে, এই কারণটি সে হয়তো চুপিসারে ওখান থেকে চলে এসে একটা আননোন জায়গায় গ্রামের মধ্যে। এখন তারপরে আপনি দেখেন যে সে এই যে বাড়িটা করছে, আমরা কিন্তু দেখেছি এটা বাড়িটি সেমি পাকা টিনের ঘর, বাংলাদেশের টিনের দামও কিন্তু অনেক অনেক বেশি, সুতরাং এই ঘর করতে কিন্তু তার টাকা লেগেছে। সুতরাং এই যে টাকাটা, এই প্রশ্নেও এই টাকাটা সে কোথায় পেল, নিশ্চয়ই এত টাকাটা সে কোথায় পেল, এই জায়গায় আপনি যেটা বলছেন, মানে আমরা জঙ্গি দমন নির্মূলের বাইরে আর কিছু করতে তেমন, এইখানটাই বড় প্রশ্ন, যে আমরা পুলিশের কিন্তু এই যে হোলি আর্টিজানের পরে প্রায় 10 থেকে 11টি অভিযান চলেছে, এবং সব করে নারায়ণগঞ্জ, কল্যাণপুর থেকে সিলেট, আমি আসবো আপনার কাছে আবারও মোহাম্মদ আলী শিকদার, এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত জানতে চাই, কিন্তু অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম আপনার কাছে যেতে চাই যে জঙ্গি দমনের পুরো প্রক্রিয়ায় মূলত জঙ্গি নির্মূলেই মনোযোগ দেওয়া হচ্ছে, অর্থের উৎসের বিষয়টি নিয়ে আলোচনা করতেই চাই, অর্থের উৎস বা গ্রেফতার, মামলা, অভিযোগ গঠন, চার্জশিট দেওয়া, তারপর সেই মামলা পরিচালনা করা, বিচার কাজ, সেগুলোতে কোনো মনোযোগ দেওয়া হচ্ছে না, এই অভিযোগটি আছে। আপনাকে ধন্যবাদ। অভিযোগ থাকতে পারে, আমাদের দেশের বর্তমানে যে প্রচলিত আইন সেটা যে একটু শ্লথ গতিতে চলে এটা আমরা সবাই জানি, ব্যক্তিগত জীবনেও অনেক উদাহরণ আমরা জানি আশেপাশে। তো এটা আসলে আইনের যে ক্রমান্বয়ে টুকটাক করে পরিবর্তন হচ্ছে সেটা হয়তো আরও ত্বরান্বিত করা যেতে পারে। আমার জানা মতে বিভিন্ন ফরেনসিক এভিডেন্স এবং সিআইডিতে এই ধরনের অনেক নতুন নতুন মেশিন আনা হয়েছে, কিন্তু যারা লোকবল প্রশিক্ষণের কাজ চলছে, আমার মনে হয় এখানে কিছুটা স্পিড সামনের দিকে আসবে। তবে আপনি যেটা প্রথম তুলেছেন যে শেষ কোথায়, আসলে শেষ করতে হলে এই জঙ্গিকে মেরে বা একজন জঙ্গি নিজেকে বোম দিয়ে উড়িয়ে দিয়ে মেরে ফেলার যারা অনুপ্রাণিত কেন হচ্ছে ওই জায়গাটাতে আসলে জোর দিতে হবে। যেটা স্যার যেটা বললেন যে জঙ্গি যিনি অস্ত্র নিয়ে আসবেন তার তো প্রতিরোধ পুলিশ করবে, কিন্তু অস্ত্র নিয়ে এসে নিজের পরিবার সহ বোম মেরে নিজেকে উড়াই দেওয়ার জন্য যে একটা মানসিক শক্তি, একটা যে মোটিভেশন তার মধ্যে হয়ে আছে, এটা কেন হলো, সেই জায়গাটা আসলে আমরা কতটুকু জোর দিচ্ছি সেখানে আসলে সকলেই জানে না। রাষ্ট্রীয় পক্ষে পুলিশ বা স্পেশাল ফোর্স বা কমান্ডো যেটাই বলি না কেন, তারা তো তাদের স্পেসিফিক কাজ করবে, এটা কিন্তু একটা পার্টিকুলার জায়গায় তারা কাজ করতেছে, কিন্তু পুলিশ বা স্পেশাল ফোর্সের কাজ তো জনগণ পর্যন্ত পৌঁছানো না, সেই জন্য অন্য কতগুলি অ্যাপ্রোচ নেওয়া লাগবে সেগুলি। সেখানে কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজি সম্পর্কে আমি চাকরিতে থাকা অবস্থায় দু একটা সেমিনারে গিয়েছিলাম, সেটা ছিল আমেরিকান স্পন্সার্ড কিছু টাকা এসেছিল এবং সেখানে আমি আলোচনা শুনেছি অনেক। এটা বেসিক্যালি তাদের যেই দেশের যে মতবাদ, তাদের
দেশের যে স্ট্র্যাটেজি তারাই আসলে এখানে কপি কাট করে আমাদের কাছে আমেরিকান স্টাইল তো হচ্ছে কি দিতে যে চায়। জঙ্গি সন্দেহ করেছো পৃথিবীর যেখানে হোক নিজে যাও মারো নালে ড্রোন পাঠাও মারো। কারণ আমরা তো বিস্তারিত যাব না, জি। তারা আসলে বাইরের দেশের লোককে তারা হ্যান্ডেল করে, কিন্তু আমরা কিন্তু হ্যান্ডেল করছি আমাদেরই দেশের লোক। এই যে লোকটা হয়তো জঙ্গিতে মারা গিয়েছিল, দেখা যাবে তার সাথে কোনো সময় আমরা হয়তো দেখা হয়েছিল অন্য কোনো কারণে, তার সাথে পরিচয় থাকতে পারে এরকম করে। এটা নিয়ে মানুষের বিপদে পড়তেছে কিন্তু আজকাল, যে ওর সাথে আমি একবার কথা বলেছিলাম, ফোনে আলাপ করেছিলাম, আমাকেও ফোন দিয়ে, আমি ঠিক না অন্যকে ফোন দিয়ে বলা হচ্ছে আপনার সাথে আলাপ করেছিল, কি আলাপ করেছিল। আসলে আমরা জানবো কিভাবে সে তার ভিতরে জঙ্গির ভাবটা যা আছে। এই যে সে যে মোটিভেট হয়ে যাচ্ছে, এই মোটিভেট হওয়ার জায়গাটা আমি মনে করি এখনো আমাদের শহরে এবং গ্রামেগঞ্জে বিভিন্ন যে ধর্মীয় সংগঠন আমাদের যেগুলো আছে বা স্থাপনা যেখানে আছে সেখানে কিন্তু হচ্ছে, অর্থাৎ কিন্তু ইসলামী মোটিভেশনের জায়গা যখন বন্ধ করা যাচ্ছে না, গ্রেফতারের পর জামিন হওয়া ঠেকানো যাচ্ছে না, ডিরাডিকালাইজ করা যাচ্ছে না, সে কারণে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্ট্র্যাটেজি এটাই হতে পারে যে সন্দেহ হয়েছে ধরো এবং মারো, সেটা তো আমেরিকান স্টাইল? আরো বৃদ্ধি করবে জিনিসটা, তো সেটাতে আরো বৃদ্ধি করবে, সমাজের মধ্যে এটা অস্থিরতা থেকেই যাবে। আমি যেটা মনে করি যে একটা আমাদের যে প্রিভেনশন করার জন্য বা এটাকে পুরো নির্মূল তো হবে না, আসলে এগুলি একটা আইডিওলজিক্যাল বিষয়, সময় লাগবে এটাকে, বাট এটাকে একটা সহনীয় পর্যায়ে কমিয়ে আনার জন্যে যে স্ট্র্যাটেজি দরকার হয়তো রাষ্ট্রের আছে, সরকারের আছে, কিন্তু এটা আরও সকলকে নিয়ে এগিয়ে যেতে হবে। আমি যেটা মনে করি ইনক্লুসিভনেস যে বিষয়টা আছে, সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার, অর্থাৎ গণতান্ত্রিক যেই আমাদের চেতনা যেটা ছিল মুক্তিযুদ্ধের সময়, সকলকে নিয়ে যাওয়া, মুক্তিযুদ্ধের সময় সকলকে নিয়ে যাওয়ার প্রসঙ্গে নানা কৌশলের কথা আমরা 1 জুলাই থেকে অনেকবার শুনেছি। কি হলো সেই প্রসঙ্গটা নিয়ে একটু আলাপ তো করতেই চাই, কিন্তু মেজর জেনারেল আব্দুর রশিদ, আমি আপনার কাছে যেতে চাই। আপনি এর আগে মাস দেড়েক আগে হবে যে আপনি এসে বলছিলেন যে মার্চে যখন অনেকগুলো জঙ্গি দমন অভিযান চলছিল পরপর, যে জঙ্গি দমন অভিযানে যে এক রকমের ভয় পাচ্ছে জঙ্গিরা, তার প্রমাণ আপনি পাচ্ছিলেন যে শহর থেকে তারা এখন শহরতলিরও নিরিবিলি জায়গায় চলে গেছে। এখন দেখা যাচ্ছে গ্রামেরও নিরিবিলি জায়গায় ফসলি জমিতে ঘর তুলে ফেলছে। কিন্তু এতে কি আসলে নিশ্চিন্ত আর থাকা যাচ্ছে? কারণ ছড়িয়ে যে যাচ্ছে আছে যে, সে থেকে তো নিশ্চিত হওয়া যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আসলে জঙ্গিবাদের যে সমস্যাটাকে এটা কম্প্রিহেন্সিভলি চিন্তা করতে পারে, এটা বৈশ্বিক সমস্যা। এটি যে বাংলাদেশে শুধু কি চাচ্ছে তারা, আমরা যদি সেই প্রশ্নের উত্তর খুঁজি, তাই তারা একটা খেলাফত চাচ্ছে না ইসলামী সমাজ ব্যবস্থা চাচ্ছে, তাহলে এই সশস্ত্র পন্থায় চাচ্ছে, এটি কি সার্থক হবে কখনো? আমরা তো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের গণবাহিনীর অ্যাকশন দেখেছি, তো সেটি কি সার্থক হয়েছে? হয়নি। তারা তো এখনো অনেকেই, তার রেমন্যান্টস তো এখনো আছে যারা আমরা সর্বহারা হিসেবে চিনি। তো এটি ঠিক আমি আবার অনেকে রাডিক্যালাইজড হয়ে গেছে, আবার সেটাও হয়ে আমরা গেছে, জানি, মূলধারায় চলে এসেছে। মূলধারায় চলে এসেছে, আবার মূলধারাতে কেউ আবার বিভিন্নভাবে বিভিন্ন দিকে ঝুঁকেছে। তা আমি সেটাই বলছি যে মতাদর্শের এই বিষয়টা বাংলাদেশে এটা হচ্ছে স্পন্সর্ড, এটা চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি খেয়াল করেন, সেটি হচ্ছে যে আমাদের এখানে জঙ্গিবাদের প্রসার ঘটানোটা শুধু জঙ্গিবাদী সংগঠনরাই করে না। এখানে জঙ্গিবাদকে ঘটানোর জন্যে বা আমাদের দেশকে অস্থিতিশীল করে অনেক সময় বিদেশি অনেক শক্তিরাও ইন্টারেস্টেড আছে যে তাদের প্রেজেন্স এখানে নিশ্চিত করার। যদি আমি একটা সিরিয়ার উদাহরণটাই দেখি, দেখেন সিরিয়াতে আসাদকে তাড়াতে হবে, তো তাড়াতে গিয়ে তারা হচ্ছে আসাদের বিরুদ্ধে কিছু মানুষ সমাবেশ করলো, সেখানে গুলি হলো, এবং তারপরে তারা অস্ত্র পাঠিয়ে দিল যে আসাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। তো সেই অস্ত্র নিয়ে প্রথমে বিরোধী বাহিনী গড়ে উঠলো, পরে এখানে দখল করলো ইসলামিক স্টেট। তাহলে এটি তো হচ্ছে, আমি বলবো যে ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে একটি রাজনৈতিক উদ্দেশ্য, আসাদ খেদাও, এটি ছিল। তো সেখান থেকে যে অস্থিতিশীলতা গড়ে উঠলো, তা আমি যদি ওইটারই একটা ধরেন অনুকরণে বাংলাদেশকে চিন্তা করি, তাহলে এখানে তো অনেক শক্তি কাজ করছে। শুধু ওই আজকে আশরাফ মারা গেল সে এক নেতা না, তামিম চৌধুরী মারা গেছে সে এক নেতা না। তাহলে এই যে আপনি মনে করছেন যে একটা আন্তর্জাতিক চক্রান্তের অবশ্যই এখানে আছে, এবং সেখান থেকে আপনি যে অর্থায়নের কথা বলছেন, এটা শুধু লোকালি না, এটা বাইরে থেকে আসার চেষ্টা করে, এটি মাদকের অস্ত্র এখানে মাদকের অর্থ এখানে ঢোকে। তারা এই অর্থ পেলে, যেমন স্যার বলছিলেন, অর্থ না পেলে সে এত বড় একটা বাড়ি বানালো কেমনে করে ধান ক্ষেতের মধ্যে, সেটা নিশ্চয়ই সে পেয়েছে।
তো সেইগুলো আমরা সব বিশ্লেষণ করলে এটি একটা জটিল সমস্যা। আপনি যেমন বললেন যে ঠিক আছে মামলা ধরা হচ্ছে, মামলা হচ্ছে, তদন্ত হচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না, মানে আবার জামিনও মামলাও হয়ে হচ্ছে না, মানে যে পরিমাণ জঙ্গি আমি- নিহত হচ্ছে সে আমি এতে পরিমাণ হতাশ মামলা, না। অভিযোগপত্র গঠন সেগুলো হচ্ছে না। আমরা দেখছি এটি ঠিক হতাশ না। সেটা হচ্ছে এরা যা কাজ করছে বেশিরভাগ কাজই করে তারা গোপনে। যখনই তাদেরকে ধরা হয় তখন আপনি যে সাক্ষ্য সাবুত না হলে তো আদালত বিচার করতে পারে না বা রায় দিতে পারে না। তখন যিনি তদন্ত করছেন তিনি যথাযথ সাক্ষ্য ওই অল্প সময়ের ভিতরে সে পাচ্ছে না। ফলে হচ্ছে যে আদালতের কাছে, আদালত যখন বারে বারে তাকে বলছে যে তুমি সাক্ষ্য দাও, তো সে হয়তো উপস্থাপন করতে পারলো না, মাঝখান দিয়ে ওই লোককে মাঝখানে সে জামিন দিয়ে জামিন হয়ে গেল। তো এগুলো হচ্ছে আইনগত সমস্যা। যদি আপনি এখানে খুব কড়াকড়ি আইন প্রয়োগ করেন সেখানে আবার মানবাধিকার লঙ্ঘনের একটি বিষয় আছে। তাহলে একটা ব্যালেন্সড ওয়েতে আমাদের যেতে হবে। তো সেই ব্যালেন্সড ওয়ের ভিতরে একটি জিনিস হচ্ছে যেটি নিরাপত্তা বাহিনী বা পুলিশ বাহিনী করছে সেটিকে আমরা সাধুবাদ জানাই। সেটিতে জঙ্গিত্ব যারা করে, মিলিটেন্ট, আমি একটা বিরতির পর ফিরছি, ফিরে আপনাদের সকলের কাছে এই ব্যালেন্স ওয়েটা, ভারসাম্যটা কি করে খুঁজে পাওয়া যাবে জঙ্গি দমনের সশস্ত্র অভিযান এবং অন্যান্য তৎপরতার মধ্যে, সেটা জানতে চাইবো। দর্শক থাকুন টেলিভিশনে, ফেসবুকে। ফিরে এলাম রাজকাহনে। মেজর জেনারেল আব্দুর রশিদ, আপনি যদি শেষ করেন, আপনি শুরু করছিলেন ভারসাম্য আনার কথা, যে জঙ্গি সশস্ত্র অভিযানের সঙ্গে একটা ভারসাম্য আনতে হবে। আমি সেটাই বলছি। ভারসাম্য আপনি আছে যেমন এখন যে সামাজিক অভিযান চলছে উদ্যোগের তাতে? কথা বলছেন, জি। যেমন অনেকে হতাশাগ্রস্ত হয়ে বলছে যে কিছুই হয় না, কিন্তু আমি তো প্রতিটা জায়গাতে দেখছি কতটুকু হয় সেটিও আমি দেখার চেষ্টা করছি। তা আমি দেখছি যথেষ্ট শুরু হয়েছে বাংলাদেশে, প্রতিষ্ঠানে এটার উপরে বক্তৃতা হচ্ছে, আমরা মানববন্ধন দেখছি, আমরা বিভিন্ন জায়গাতে দেখছি যে জঙ্গি বিরোধী আলোচনা। আমি একটি জিনিস লক্ষ্য করছি যে হালিয়ার্টিসনের পরে মানুষজন জঙ্গি সম্পর্কে যথেষ্ট সচেতন। তার ফলে তারা আগে যত সহজে রিক্রুট করতে পারতো, এখন সে একটা ছেলের কাছে এই ইসলামের নাম বিকৃত ইসলামকে যখন প্রজেক্ট করছে তখনই সে বুঝছে যে আমাকে জঙ্গি বানাবে। এই জিনিসটাই কিন্তু হচ্ছে আমাদের এই বিভিন্ন সামাজিক পদক্ষেপে আমরা মেজার করতে পারছি কি করে যে মানে সচেতন হয়ে উঠছে জনগণ? কারণ আমরা তো দেখছি নতুন নতুন রিক্রুট হচ্ছে। আমরা কম্পারেটিভলি বলছি যে অতীতে যেরকম ভাবে হয়েছে এখন আপনি এরকম দেখতে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না তার কতগুলো জিনিস এর আগেও বলেছি, তাও বলছি যে জঙ্গি, এই যে পরিবার ভিত্তিক জঙ্গি গড়ে ওঠারও একটি মূল কারণ সেটি যে সে তার বন্ধু বান্ধব বা নতুন রিক্রুট নিয়ে একটি জঙ্গি ভিত্তিক আস্তানা তৈরি করতে পারছে না, এবং সেই জন্য সে পরিবারকে নিয়ে আস্তানা করছে, সেখানে সেই বিস্ফোরক, সে মারাত্মক জিনিস নিয়ে তার শিশুটাকেও সে বিপদে ফেলছে। তো এটি হচ্ছে তার মানসিকতা থেকে আসছে। যদি তার সাথে সঙ্গী আরও থাকতো তাহলে সে এই কৌশল অবলম্বন করতো না। তো আমরা যারা বিশ্লেষণ করি তার আমরা মনে করছি যে এখানে তাদের হচ্ছে শর্টেজ হচ্ছে, রিক্রুট আসছে না। আপনি দেখেন রেসপন্স অফ দ্য পিপল, ঘটনা ঘটার পরে আপনি রাজশাহী, আমরা জানি যে ওই এলাকাটা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী এলাকাটা লিটল মোর রেডিকালাইজড, তো এটি হচ্ছে জামাত অধ্যুষিত এলাকা নামে পরিচিত। সেখানেও আপনি দেখেন যে জনগণের যে রেসপন্সটা, স্পন্টেনিয়াস রেসপন্সটা ছিল জঙ্গিদের পক্ষে না। তো এগুলো হচ্ছে যে জঙ্গি সম্পর্কে যে সচেতনতা, এটি কিন্তু সামাজিক উদ্যোগ বা সামাজিক ব্যবস্থা নেবার ফলে কিছুটা এটা বেড়েছে। তো সেখানে কি করছি আমরা, সুপরিকল্পনার মাধ্যমে সুকৌশলে এগুলোকে একসাথে সমন্বয় করতে পারছি না। যেটি স্যার বলছিলেন যেটা কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজি, সেটি আমরা এখনো খুব সুন্দরভাবে তৈরি করতে পারিনি। তো সেটি তৈরি করে যদি করা যায় তাহলে কি হচ্ছে যে আমরা এই সকলের উদ্যোগ, আপনার উদ্যোগ, এই যে আমরা কথা বলছি এই উদ্যোগ থেকে শুরু করে পুলিশের জঙ্গি বিরোধী, বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে বোঝানো, মসজিদে যে বয়ান হচ্ছে সেখানে সহিংসতা বাদ দেয়া, এই সব কিছু মিলিয়ে যখন আমরা এগোতে পারবো তখন আমার মনে হয় ওই যে যেটি মতাদর্শের বিরুদ্ধে আরেকটি মতাদর্শকে আমরা উপস্থাপন করতে লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম, আপনি বলছিলেন যে একরকমের আমেরিকার কৌশলটা এখানে কাট কপি করা হয়েছে কিনা সেই প্রসঙ্গে আপনি কথা শুরু করেছিলেন এবং বলছিলেন যে তারা তো দমন করে তার অন্য দেশের লোক, আমরা দমন করছি আমাদের দেশের লোকই, কাজে সেই স্ট্র্যাটেজি অন্য দেশের লোক দমনে আমেরিকা কাজে লাগাতে পারেনি, আমরা কাজে লাগাতে পারবো কিনা নিজের দেশের লোক দমনে, আমাদের জঙ্গি দমনে? জঙ্গি কথাটা হচ্ছে যে তাকে তো জঙ্গি অর্থাৎ তাকে একটা ভায়োলেন্ট এক্সট্রিম অ্যাকশন করার জন্য তার মগজটা ধোলাই করা হয়েছে। তাকে বিভিন্নভাবে তাকে বলে সে কনভিন্স যে হ্যাঁ আমি আমার জীবন দিয়েও আমি চলে যাব বেহেশতে, এবং দেশে একটা ইসলামী শাসন ব্যবস্থা, একটা আইনের শাসন ব্যবস্থা কায়েম হবে এবং এতে সকল লোক খুশি হবে, এটা তার ধারণা। এটা একটা,
এই ধারণা কতটুকু লজিক্যাল সেটা তো পরের বিষয়, কারণ ওর কাছে এটা লজিক্যাল, আমার কাছে মনে হতে পারে এটা লজিক্যাল। আপনি যেটা বললেন যে আমাদের দেশের সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে। গতকাল একজন ভদ্রলোক গল্প করছিলেন যে 70 সালে বলা হয়েছিল তোমরা স্বাধীনতা অর্জন করলো কীভাবে, লাঠিলাঠি পারবে না তোমরা করতে। পাকিস্তান একদিকে বিরাট একটা বাহিনী, তার পক্ষে চায়না আছে, তার পক্ষে আমেরিকা আছে, তোমরা পারবা না। বাট 26শে মার্চ আর 16 ডিসেম্বর আমরা তো উইদিন নো টাইম স্বাধীনতা করে ফেললাম। তো বাঙালি জাতি চেষ্টা করলে সবই পারবে, এইটাকেও আমরা দমন করতে পারবো, প্রিভেন্ট করতে পারবো, কমিয়ে আনতে পারবো। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার যে ধারক আমরা বলি, সেই ধারণাটাকে আমরা কতটুকু আসলে জীবনে বাস্তবায়ন করতে পেরেছি, এখানে দ্বৈত নীতি বিদ্যমান, সেটা আমরা সবাই জানি। সেটা সেই বিষয়টা আমরা আজকে আলোচনা নাইবা করলাম। অতএব সকলের জন্য সমান সুশাসনের একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি করা, ইনক্লুসিভনেস করা, সকলকে নিয়ে চলা, এই যে কাউন্টার টেররিজম স্ট্র্যাটেজি। সুশাসনের কথা উঠলে পরে জঙ্গি দমনে এই প্রশ্ন তো পাল্টা করাই হয় যে তাহলে ফ্রান্সে কেন জঙ্গি হামলা হচ্ছে, ইংল্যান্ডে কেন হচ্ছে, মানে লন্ডনে কেন হচ্ছে, আমেরিকা কেন হচ্ছে, মানে সুশাসনের। লন্ডন আমেরিকার যেই জঙ্গি যেভাবে তারা হয়েছে আর আমাদের দেশের জঙ্গিটা ভিন্নভাবে হয়েছে, এটাতে পার্থক্য আছে। আমি ওই রুমে আলোচনা করছিলাম, একজন ভদ্রলোক, বাংলাদেশি ভদ্রলোক, উনি স্টাডি করেছেন সেকেন্ড জেনারেশন বাংলাদেশি যারা লন্ডনে আছেন তারা কেন জঙ্গিতে যাচ্ছেন, এবং সব কোয়েশ্চেনিয়ার দেখে উনি বলছেন কনক্লুশন, ওই ইয়াং ছেলেরা মনে করে 21, 22, 23 বছরের ছেলেরা, যেহেতু ওদের চেহারাটা বাংলাদেশি বা অন্য মানে কি ব্রিটিশ চেহারা না, তাদের অ্যাকসেন্টটা হয়তো ব্রিটিশ হতে পারে, তারা এটা থার্ড জেনারেশন ওখানে, কিন্তু মানুষ যখন তার দিকে তাকায়, ইয়েস, তারা মনে করে তাদেরকে ইনক্লুসিভ। আমাদেরকে একটা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা আমরা কিন্তু ছিলাম, মানে এটা তো দীর্ঘমেয়াদী। কাল যাতে আরেকটা হোলি আর্টিজান হামলা না হয়, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করতে পারে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতটুকু কাজ করছে, আমি যেটা মনে করি তাদের যতটুকু সীমিত প্রশিক্ষণ, আমি ওদের জন্য খুব ফিল করি এই কারণেই, আসলে ওরা ট্রেনিং করার সময় পায় কোথায়? এখানে পুলিশের কিন্তু আমাদের ঘাটতি আছে, কিন্তু তারা সারাদিন এই ডিউটি সবকিছু করার পরে, যেমন বাংলাদেশ সেনাবাহিনীতে আমরা জানি ডিউটিও চলছে আবার কিন্তু প্রশিক্ষণও চলছে, কিন্তু পুলিশকে সেই প্রশিক্ষণ দেওয়া কি সম্ভব হচ্ছে? কারণ তারা সারাক্ষণই তারা ব্যস্ত। আমি তো সারাক্ষণ দেখে ঢাকা শহরে সব জায়গায় চেকপোস্ট আছে এবং ঢাকার বাইরে সব জায়গায় চেকপোস্ট আছে, তারা কখন তারা প্রশিক্ষণ করতে যাচ্ছে, যার ফলে তাদের প্রশিক্ষণ না থাকলে একটা মানুষের আত্মবিশ্বাস ডেভেলপ করবে না। অতএব সেখানে একটা আমার মনে হয় একটা যে করে হোক তাদেরকে একটা প্রশিক্ষণ দিতে হবে। রাজশাহীর এই ক্ষেত্রে আমরা দেখেছি অসংখ্য গুলি ফোটার আওয়াজ করছেন, পুলিশরা গুলি করতেছে এবং গুলি ফোটার আওয়াজ হচ্ছে। কয়টা গুলি ছিল ফর এফেক্ট? গুলি করতে হবে তো আপনাকে এম করে গুলি করতে হবে, যেন একটা গুলি আমি করব, যাকে করব তার গায়ে লাগবে বা তাকে আমি আহত বা তাকে আমি নিহত করব, সেটা তো কথা। আমাকে যে আমাকে এম করে মারতেছে তাকে আমাকে মারতে হবে। ভয় দেখানোর জন্য গুলি করা যাবে মানে আমি জানি না। এরিয়াল শট যখন ল এনফোর্সিং এজেন্সি করবে সেটা অন্য নিয়ম আছে। না না, সেটা হচ্ছে, সেটা ছিল ওই যে সে মিছিল করে আসতেছে, একটা ব্যারিকেড তারা বাধা, সেই জায়গায় ফাঁকা গুলি বা নন লিথাল ওয়েপন ইউজ করবে তারা। কিন্তু যেখানে সে আমাকে মারার জন্য গুলি করতেছে, সে আমাকে এর আগে আমাকে মেরেছে আমাকে, এবং ফায়ার সার্ভিসের একটা লোককে যখন কুপিয়ে মারতেছে, আমার কাছ তো তাকে তো তার জীবন রক্ষা করা আমার দায়িত্ব, তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। যাই হোক, এটা শুধু পুলিশের কিন্তু অনেক তারা ভালো কাজ করছে, কিন্তু তাদের প্রশিক্ষণ আরও দরকার। কিন্তু এর সাথে সাথে আমাদেরকে সমাজের যে বিভিন্ন জায়গাগুলি আছে, যে উইক এরিয়া, যে সেই জায়গাতে তারা মোটিভেট করতে পারে একজন লোককে, যে তুমি তোমার জীবনটা দিয়ে দাও, তুমি ইসলামের জন্য কিছু একটা করে যাও, দেশের জন্য কিছু করে যাও, তোমার নাম থেকে যাবে, তুমি শহীদ হবে। শহীদ হওয়া তো একটা বিরাট কথা, কারণ কোরআনে শহীদদের সম্পর্কে মর্যাদা বিরাট দেওয়া আছে। অতএব এই মোটিভেশনটা যেন আর না হয়, সেই জন্য আমরা জানি আমাদের বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে ছেলেমেয়েরা কোথাও গেলে আপনারা নজর রাখবেন, তারপরে সন্দেহজনক হলে রিপোর্ট দিবেন। কিন্তু রিপোর্টগুলি দিয়ে ক্ষেত্রে কি করা হলো এবং অর্থের উৎসের প্রশ্ন আপনি তুলেছিলেন মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, আপনার কাছে আমি এই প্রশ্ন নিয়ে পরে আসবো, কিন্তু আপনার কাছে এখন আমি জানতে চাই যে প্রসঙ্গটি লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম তুললেন, এই প্রশ্নটি আসলে রাজশাহীর গোদাগাড়ির অভিযানের পরে উঠেছে, যে ফায়ার সার্ভিসের কর্মীকে যখন জঙ্গিদের একজন কুপিয়ে মেরে ফেলেছে, তখন প্রশ্ন উঠেছে যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট অ্যালার্ট, যথেষ্ট দক্ষতার সঙ্গে তাদের সহযোগীদের রক্ষা করতে পেরেছে কিনা। এখানে আমাদের ওই বাস্তবতার একটা বিষয় আছে, এখানে একটা দ্বৈত একটা চিন্তা তখন কাজ করে বলে আমার কাছে আমরা দেখেছি। এটা হলো কি, দেখেন, এই যে একটু আগে আমি বলছিলাম যে
এই জঙ্গি দমন নিয়ে যখন আমরা আলোচনা করছি, বিভিন্ন জন আলোচনা করছেন, সেখানে একটি ভাষ্য এরকম অনেকে দিচ্ছেন যে জঙ্গিদেরকে কেন জীবিত ধরা হচ্ছে না, জঙ্গিদেরকে কেন জীবিত ধরলে তাদেরকে তথ্য পাওয়া যেত, আরো নেটওয়ার্কিং পাওয়া যেত, ইত্যাদি ইত্যাদি। এই যে একটি বিষয়, এই প্রেশারটা কিন্তু পুলিশের উপরে আছে, এই প্রেশারটা পুলিশের উপরে আছে যে শুধু গুলি করে মেরে ফেলা যাবে না, এদেরকে ধরতে হবে। তাহলে দেখেন একটা অপারেশনে কিন্তু লাগছে 24 ঘন্টা 36 ঘন্টা, এটা তো লাগার কথা নয়। তারা একটা জঙ্গি, এটা তো জানার কথা যে জঙ্গি কতটুকু আবার শক্তি আছে, ইচ্ছা করলে তো 1 ঘন্টা 2 ঘন্টা 5 জনকে পাওয়া যাচ্ছে, তারা আবার আত্মঘাতী হচ্ছে না। আমি বলছি যে 36 ঘন্টা 24 ঘন্টা যে লাগছে, তার কারণটা কি? তার কারণটা হলো যে এখানে তাদেরকে বাঁচিয়ে রেখে তাদেরকে গ্রেফতার করা যায় কিনা জীবিত, এই যে একটা প্রেশার আপনার পাবলিকের পক্ষ থেকে আছে, জনগণের পক্ষ থেকে আছে, একটা ন্যারেটিভও কিন্তু আমরা অনেক পক্ষ থেকে আমরা দেওয়া হয় যে কেন তাদেরকে মেরে ফেলা হচ্ছে, এবং রাজনৈতিকভাবে কিন্তু এখানে বক্তব্য দেওয়া হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে কেন, এইটার ভিতরে আবার কি আছে। সুতরাং এই একটা প্রেশার কিন্তু পুলিশের উপর থাকে। সুতরাং এই প্রেশারটা থাকার কারণে অনেক সময় তারা ভাবে যে গুলি করবো কি এখন, না করবো কি না, হ্যাঁ, এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। কিন্তু শেষ পর্যন্ত যখন ফায়ারিং একবার শুরু হয়ে যায়, তখন তো ফায়ারিং হয়, গোলাগুলি হয়, তখন মারা যায়, তারপরে তো আত্মঘাতী হতে হচ্ছে। সুতরাং এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেইখানে কিন্তু আমরা যারা এই প্রফেশনে আমরা জানি, মিলিটারি প্রফেশন, বা কিভাবে এরকম একটা যুদ্ধ অবস্থায় একটা মোকাবেলা করতে হয়, তখন কিন্তু আমরা বলি যে যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন কিন্তু কারো সুযোগ নাই যে আমার শত্রু তাকে বাঁচিয়ে রাখা যাবে কিনা, কেন সেও গুলি করছে। আপনি কি একটা যুদ্ধাবস্থা বলবেন? এটা অবশ্যই ওইখানে ওইটুকু জায়গা, নট সারা বাংলাদেশ, না, ওই জায়গাটায় মানে যেখানে অভিযান চলছে, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেই জঙ্গি দলের মধ্যে তখন তারা রাইফেল নিয়ে আছে, তারা গুলি করছে, তারা বিস্ফোরণ ঘটাচ্ছে, আর আমাদের আছে সেখানে কিন্তু এই যে বিষয়টি, তখন কিন্তু যে কে কাকে আগে শুট করবে, তো যে আগে শুট করবে সে বেঁচে যাবে, যে পরে শুট করবে সে মারা যাবে। মানে আমরা যে একটা বলছি যে কেন তাদেরকে জীবিত ধরা হচ্ছে না, আপনি বলছেন যে এই প্রশ্নের কোনো সুযোগই নাই সেই অবস্থায়। ওই অবস্থা কিন্তু সুযোগ দেওয়া যাবে, এই সুযোগ দিলেই কিন্তু এই যে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীটি যে মারা গেল, আপনি কিন্তু বলছিলেন তাকে পিটিয়ে মারা হয়েছে, তখন আমার তো প্রশ্ন থাকে যে তাহলে এইখানে তার জীবন রক্ষা করার জন্য তো কুপিয়ে মারা হয়েছে, তো কুপিয়ে মারতে তো সময় লাগছে, এখানে তো জীবন রক্ষা করার জন্য, এখানে বলা হয় যে সেলফ ডিফেন্স, আপনার সঙ্গে সঙ্গে গুলি করে তাকে বাঁচানো, ওই যারা আক্রমণকে তাদেরকে হত্যা করে জীবনটা বাঁচানোর দরকার ছিল, কারণ সে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছে, ওখানে রাষ্ট্রের আইনকে প্রতিষ্ঠিত করবার জন্য সে ওখানে কাজ করছে, তার জীবন রক্ষা করা কিন্তু রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত তার দায়িত্ব ছিল। কিন্তু ওই যে দ্বিধা, ওই যে একটা প্রেশার তাদের উপরে, পুলিশের উপরে, এই প্রেশার কারণে আপনি শুধু এই প্রেশারকেই দোষ দেবেন, আপনি এর মধ্যে কোনো সিদ্ধান্তহীনতা দেখেন না, আপনি এর মধ্যে কোনো দেখছেন না যে কেন ফায়ার সার্ভিস কর্মী এতটা এগিয়ে গেলেন যখন পুলিশ আরেকটা, আমি জানি না আমি আপনাদের সামনে ভুল বলছি কিনা, মানে আছে না যে এক মানে প্রথম সারিতে কেন ফায়ার সার্ভিস কর্মী থাকবেন, সাধারণ মানুষ হিসেবে আমার মনে এই প্রশ্ন জাগে, প্রথম সারিতে থাকবেন একজন অস্ত্রধারী পুলিশ বা অস্ত্রধারী। এটা দুটি বিষয় আছে এখানে, সমন্বয়ের তো অবশ্যই একটা অভাব আছে, কিন্তু সবকিছুর পরেও সমন্বয়ের অভাব থাকতেই পারে। একটা ঘটনা যখন ঘটবে অনেক সময় কিন্তু সেই ঘটনার সাথে যারা হ্যান্ডেল করে তারা অনেক সময় উত্তেজিত হয়ে যান। আমি কিন্তু যতই এখানে এই এয়ার কন্ডিশন রুমে বলে না ঠান্ডা মাথা রাখেন, ধীরে সুস্থে কাজ করেন, ওখানে যারা গ্রাউন্ডে থাকে তখন কিন্তু তারা প্রেশারটা বোঝেন। সিনেমার যুদ্ধ পরিস্থিতি আর বাস্তবটা নিশ্চয়ই আলাদা জিনিস। একটা বিরতির পর ফিরে আমরা শেষ অংশে আলোচনা করতে চাই আসলে সামাজিক উদ্যোগ এবং অর্থের উৎস সন্ধানে কি হলো, কতদূর হলো সে প্রসঙ্গে। দর্শক থাকুন রাজকাহনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে, মেজর মোহাম্মদ আলী শিকদার। আপনি প্রশ্ন তুলেছিলেন যে অর্থ, যে গ্রামের ফসলি জমির ওপর টিনের বাড়ি করে ফেলবার অর্থ হঠাৎ করে ওই গ্রামীণ লোকটা কোথা থেকে পেলেন, এবং আপনার কাছে আমি জানতে চাই যে অর্থের উৎস সন্ধান এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলায় কতটুকু অগ্রগতি হয়েছে বলে আপনি মনে করেন? সামাজিক অগ্রগতি হয়েছে, যদিও এখনো সেটা করবার আরো অনেক সুযোগ রয়েছে এবং সেটি অব্যাহত হয়ে চালু রাখতে হবে, কিন্তু অর্থের বিষয়টি নিয়ে কিন্তু আমাদের অনেক প্রশ্ন এখনো আছে। তার কারণ সব কিছুই কিন্তু অর্থ ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। এই অস্ত্র জোগাড় করার জন্য অর্থ লাগছে, বিস্ফোরক জোগাড় করার জন্য অর্থ লাগছে, এই প্রশিক্ষণের জন্য অর্থ লাগছে, এই ঘর বাড়ি বানাচ্ছে, বাড়ি ভাড়া করছে, সব কিছু কিন্তু অর্থের প্রয়োজন। এখন অর্থ কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি যে সোর্সটা কোথায়। একটি সোর্স হলো আমাদের দেশের ভিতর থেকে একটা সোর্স আছে অর্থের, বিরাট একটা সোর্স,
যেমন আপনার মনে আছে নিশ্চয়ই, ডাক্তার রকনউদ্দিন নাম করে একটা ফ্যামিলি, খিলগাঁওয়ে। সে খিলগাঁয়ে সে চলে গেছে, বাড়িও বিক্রি করে দিয়েছে, চলে গেছে সে ওই আইএসএ, তার ফ্যামিলি, মেয়ে, জামাই সহ। সে আমি পেপারে দেখেছি আমি, সে নাকি 80 লাখ না 1 কোটি টাকা সেই বাড়ি বিক্রি করে সেই অর্থ এখানে দিয়ে গেছে। মেজর জাহিদ অবসরপ্রাপ্ত, সে নাকি তার পেনশনের সব 1 কোটি টাকা পেয়েছে, সে এখানে দান করে দিয়েছে। একজন নাকি গার্মেন্টস বিক্রি তারপরে করে টাকা আপনি দিয়েছে। এটাও বলেন, এখানে কিন্তু রাজনৈতিক ভাবে কিন্তু অর্থের যোগান হচ্ছে। অভিযোগ তো আমরা দেখেছি যে আমাদের হাইকোর্টের 2 জন আইনজীবী কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন যে 1 কোটিরও অধিক টাকা হামজা ব্রিগেডকে তারা দিয়েছেন, এবং যখন এই অভিযোগটা উত্থাপিত হয়েছে তার মানে এই টাকাটা ব্যাংকে লেনদেন হয়েছে সেই কথাটা কিন্তু পত্রিকায় এসেছিল, ব্যাংকে গিয়েছে, তার মানে এটা তো সলিড প্রমাণ। সেই মামলাটা এখন কি হলো আমরা অবশ্য লেটেস্ট আমি জানি না যে নিষ্পত্তি হলো কি, অভিযোগ কত কি হলো, বাট এটা যে তারা গ্রেপ্তার হয়েছিলেন, তারা রিমান্ডে ছিলেন, পত্রপত্রিকা কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যাংকে এর প্রমাণ আসছে টাকা দিয়েছে। সুতরাং এখানে কিন্তু রাজনৈতিকভাবে এটার একটা পৃষ্ঠপোষকতা তো একেবারে স্পষ্টভাবে রয়েছে। তারপরে এইখানে জঙ্গিবাদের বাংলাদেশের গোড়া আমরা আগেও বহুবার হচ্ছে, বহু প্রমাণ যদি আপনি আমাকে দেন আমরা মানে অগণিত প্রমাণ দেখাতে পারবো যে এর জঙ্গির মূল গোড়া জামাত ইসলামের রাজনীতি, এবং জামাত ইসলাম তার 500-এরও অধিক প্রতিষ্ঠান, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রয়েছে। এক ইসলামী ব্যাংকে কিছুটা সরকার নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করছে, কতটুকু হয়েছে আমরা জানি না, বাট বাকি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানে কত টাকা মাসে আয় হচ্ছে, তাদের সার্বিক যে বাৎসরিক লাভ ছিল প্রায় 2,500 কোটি টাকা। আমাদের ওই যে অর্থনীতিবিদ ডাক্তার বারাকাত একবার গবেষণা করে বের করে দিয়েছিলেন, সেই টাকা কোথায়, তার কি কোনো খবর আছে? এইটি হলো সেই টাকা তাদের কাছে। দ্বিতীয় অর্থের যোগান হচ্ছে বাইরে থেকে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে পাকিস্তানের 2 জন কর্মকর্তা টাকা বিলি করার সময়, মাজাহার খান, তারপরে শারমিন আরশাদ একজন মহিলা, 2 জন কিন্তু হাতে নাতে টাকা জঙ্গিদের বিলি করবার সময়, ওই আপনার ওর নাম হলো আপনার কি নামটা ভুলে গেলাম, আজিজ না কি ইদ্রিস, শেখ ইদ্রিস, ইয়েস, শেখ ইদ্রিস নাম করে, তাই কিন্তু সে এখন কারাগারে আছে, ধরা পড়েছে টাকা। এখন পাকিস্তান কিন্তু আমাদের বাংলাদেশের জঙ্গি তৎপর জড়িত, এর মধ্যে কারো সন্দেহ থাকা উচিত নয় বলে আমি মনে করি। সেই রাষ্ট্রের সাথে কিন্তু আমাদের এখন পূর্ণ কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। একটা রাষ্ট্রের সাথে যখন পূর্ণ কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান থাকে তখন কূটনৈতিক ইমিউনিটি থাকে, কিন্তু অনেক ইমিউনিটি থাকে তাদের যাওয়া আসা ইত্যাদির ব্যাপারে। সেই ইমিউনিটির সুযোগ নিয়ে তারা যে অর্থ আনছে না, তারা তো মাঝে মাঝে তো এই ইমিউনিটির বাইরে অনেক কিন্তু ধরাও পড়ছে, ইন্ডিয়ান জালটাকে নিয়ে ধরা পড়ছে। সুতরাং সেই সোর্সটা কিন্তু আমরা মনে করি, ব্যক্তিগত আমি অবশ্যই মনে করি যে এখান থেকে একটা বড় সোর্স পাকিস্তান থেকে এই টাকাটা আসছে। আর একটা আসছে হুন্ডির মাধ্যমে, সেটা হলো যে অনেকে ব্যক্তিগতভাবে টাকা নিয়ে চলে আসছে এবং প্রবাসী আসছে। তার একটি সোর্স হলো আপনার যে রোহিঙ্গা যে আমাদের যে রিফিউজি ক্যাম্প আছে, সেখানে কিন্তু বিভিন্ন মিশন আসে বাইরে থেকে, মধ্যপ্রাচ্য থেকে আসে, লন্ডন থেকে আসে, নিউ ইয়র্ক থেকে আসে, ভারত থেকে আসে, পাকিস্তান থেকে আসে। আমরা কিন্তু বিভিন্ন সময় পত্রপত্রিকা দেখেছি তারা হিউজ পরিমাণ টাকা নিয়ে এসে ওখানে তাদের সাহায্য করবার নামে টাকা নিয়ে আসে, এবং আলটিমেটলি ওই টাকা এই রোহিঙ্গা জঙ্গিদের কাছে চলে যায়। আর রোহিঙ্গা জঙ্গি আর বাংলাদেশের জঙ্গির সাথে যে ওতপ্রোত সম্পর্ক রয়েছে সেটা কিন্তু বিগত দিনে কিন্তু আমরা বহুবার দেখেছি। তাহলে মেজর জেনারেল মইনুল ইসলাম, মানে এর সামাজিক উদ্যোগের বাইরেও তো আসলে তার মানে তদন্ত করা, সক্রিয়ভাবে অন্য অনেকগুলো অপরাধ দমন করা এবং আসলে অর্থের যোগান বন্ধ করা, সেগুলোও তো অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে। অবশ্যই, এই জন্য বলছি যে আসলে একটা সার্বিক স্ট্র্যাটেজির অধীনে কাজটা না করলে, যখন একটা জঙ্গি কোথাও দেখা যায় তখন তাকে সবাই আমরা চলে যাই ওকে ধরার জন্য, মারার জন্য, গ্রেফতার করার জন্য, তখন তো অর্থটা আবার একটু নিচের দিকে চলে আসে। অর্থের যোগান যেটা জেনারেল স্যার যে বললেন, এটা তো এরকম বিভিন্ন অর্থের যোগান কতগুলি ধরা পড়েছে, উনি কয়েকটা নাম বলেছেন, হ্যাঁ, ওরা নয় হাতে নাতে ধরা পড়েছে। আমরা সাধারণত জানি যে এই ধরনের অবৈধ কাজের যদি আমরা একটা কোনো অংশ দেখতে পারি, এটা অনেকেই বলে টিপ অফ এ আইসবার্গ, এর 10 গুণ এর নিচে থেকে যায়। তো আমরা কতটুকু বড় ধরনের ধরতে পারলাম, আমরা বলছি যে অমুক অমুক সংগঠন এইভাবে টাকা দিচ্ছে, তাদের কি কোনো বিচার হয়েছে, কোনো কেস হয়েছে? কেউ তো গ্রেপ্তার হয়নি। অতএব আমরা কতদিন আর এইভাবে বলে 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 যাব? এগুলি দিয়ে সময় পার করা যাবে, কিন্তু ফল তো পেতে হবে। কারণ আমরা আজকে আস্তে আস্তে করে বাড়িধারায় আগে ঢুকতাম, অনেক রাস্তা দিয়ে ঢুকতে পারতাম, এখন ঢুকে এক রাস্তা দিয়ে এক রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। জীবনটা আমাদের হাতে সহনীয় হয়ে যাচ্ছে, এয়ারপোর্টে যাচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা আগে, সহনীয় হয়ে যাচ্ছে।
অতএব এইভাবে চললে তো আমরা আস্তে আস্তে চলে আসবো জেলখানার ভিতরে, আর বাইরে তখন খারাপ লোকগুলি ঘুরতে থাকবে। কিন্তু বাংলাদেশের সমাজ তো সেই জন্য আসলে মুক্তিযুদ্ধ করে নাই। এই জন্য আমি বলছি যে আমাদেরকে এখন সুদৃঢ় একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, যার মধ্যে শুধু সরকার স্ট্র্যাটেজি করলেই হবে না, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করবে কে। এই ইমপ্লিমেন্টের সময় আবার সে আমাদের মতন আমলারা আসবেন, উনি কি ডেডিকেটেড, উনি কি মনে প্রাণে বিশ্বাস করেন, উনি কি নিজের সময়টা সেখানে ব্যয় করে দিবেন, সেখানে পেশাগত একটা 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 কমিটমেন্ট থাকা লাগবে, একটা যে কমিটমেন্ট কিন্তু জঙ্গিদের যাদের বলছি হি অর দে আর ফুললি কমিটেড। কিন্তু আমরা যারা কাউন্টার স্ট্র্যাটেজি বাস্তবায়ন করব তাদেরকে এরকম ফুললি কমিটেড হতে হবে, বাঁশপথে সেজন্য এখান থেকে সরে না যায়। এবং একটা সমন্বিত পরিকল্পনা থাকতে হবে। মেজর জেনারেল আব্দুর রশিদ, সেটা আপনি কতটুকু দেখছেন? দর্শক ওয়ালিদ খান রুদ্র তিনি বলেছেন বর্তমান সরকার যেভাবে শক্ত হাতে জঙ্গি দমন করছে তা সত্যিই প্রশংসার, তবে সর্বপ্রথম সাধারণ জনগণকে এ বিষয়ে সচেতন হতে হবে। আর দেলোয়ার আমজাদ লিখছেন যে রাষ্ট্রীয় নৈতিকতা বাস্তবায়ন হবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নৈতিকতা এবং মানবাধিকার রক্ষা। মেজর জেনারেল আব্দুর রশিদ, নিঃসন্দেহে তার পারসেপশন ঠিক আছে। এটি জাতিসংঘের মহাসচিব সবসময় কথাটাই বলেন যে তাদের যে রেজলিউশনে বলা আছে জঙ্গি দমন করতে গিয়ে আপনি কঠোর হবেন, কিন্তু সেই কঠোরতা কখনোই যেন মানবাধিকার লঙ্ঘন না করে, সেটা তো মনে রাখতেই হবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা জঙ্গিবাদ সম্পর্কে ডিফারেন্ট পারসেপশন, বিভিন্ন ধারণা পোষণ করছি। এক একজনের এক এক ধারণা, এক একটা মত বা এক একটা কৌশল করতে চাচ্ছেন। তো ওই যে মন্তব্যটা সেই ছেলেটা করেছে যে জঙ্গি দমন সার্থকভাবে হচ্ছে, এটি হচ্ছে একটা মূল কথা, যেটাকে আমি বাই করছি যে ফিজিক্যালি শুধু ওই ছেলেটি নয়, বিভিন্ন রাষ্ট্র বাংলাদেশকে প্রশংসা করছে যে বাংলাদেশের জঙ্গি দমন এটি একটি প্রশংসনীয় সার্থকতা পেয়েছে উদ্যোগ। এখন এটিতে আমরা একটা উৎকর্ষতা খুঁজতে চাচ্ছি যে এটি বারে বারে রিপিট হচ্ছে, তো এটিকে আপনি কেমন করে সমাজ থেকে এই মতাদর্শটাকে একেবারেই উৎখাত করবেন, যেটি বলেন আমাদের সমাজের যে সংকুচিত জীবন, আমি এক রাস্তা দিয়ে ঢুকবো, এক রাস্তা দিয়ে বেরোবো, আমি একটা এলাকায় ঢুকতে গেলে আমাকে বারে বারে চেক করা হচ্ছে, এখানে লাইন দিতে হবে। এইভাবে স্বাভাবিক জীবনকে ফেরত আসতে হলে আমাদের পারসেপশন বা জঙ্গি ধারণা কে অর্থ দিচ্ছে এইসব ধারণাগতভাবে আমরা বলছি, আমাদের এখানে একটু গবেষণা প্রয়োজন এবং আপনাকে স্পেসিফিক্যালি আসতে হবে কে দিচ্ছে, চিহ্নিত করেন ঝুঁকিটা কোথায়, উত্থিত কোথা থেকে হচ্ছে, একটি কারণ সম্পর্কে একজন একটি কথা বলবেন। তবে যে জায়গাটা পরিষ্কার, অত্যন্ত সুস্পষ্ট, এই জঙ্গিবাদের ইসলামকে বিকৃত করে যে জঙ্গিবাদের মতাদর্শ তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে লড়তে হলে এটি নিশ্চিত যে মুক্তিযুদ্ধের যে মতাদর্শ অর্থাৎ গণতন্ত্র, স্বাধীন চেতনা, মুক্ত চেতনা, তো এগুলোকে যখন আপনার যে আত্মপরিচিতি যে আমি একটি যুদ্ধ করে এসেছি, তো এইসব আত্মপরিচিতি, আত্মগর্ব এগুলোকে যদি আপনি সমাজে নতুন প্রজন্মের মধ্যে গ্রথিত করতে পারেন তাহলেই আপনি ওইটাকে পার্মানেন্টলি উৎখাত করতে পারবেন এবং সেটাই পাল্টা মতাদর্শ হবার জন্য যথেষ্ট শক্তিশালী ভূমিকা নিশ্চয়ই রাখতে পারবে। অসংখ্য ধন্যবাদ মেজর জেনারেল আব্দুর রশিদ, ধন্যবাদ মেজর জেনারেল মইনুল ইসলাম, লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম এবং মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন রাজকাহনে। আজ আর সাফল্য গাথা আপনাদের দেখানো হলো না, আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি, তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ, তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসির সঙ্গে।